শুনছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস পুতুল নাচের ইতিকথা। আজ ষষ্ঠ পর্ব। ঔষধের গ্লাসে ঘুমের ওষুধ খাইয়া বিন্দু ঘুমাইতে যায়। শশী চুপ করিয়া জাগিয়া বসিয়া থাকে। নন্দর সাথে দেখা হয়েছিল শশী। দেখা হইয়াছিল হঠাৎ পথে। গোপাল যাচিয়া দেখা করে নাই। গোপালের মানসিক প্রতিক্রিয়াটা ধরতে না পারিয়া শশী একটু বিরক্ত হইয়া উঠিল। বিন্দু অনেকদিন এসেছে। নন্দ ওদিকে রাগারাগি করছে শশী, 2-4 দিনের মধ্যে পাঠিয়ে দিতে বললে। শশী স্পষ্ট জিজ্ঞাসা করিল, পাঠিয়ে দিতে বললে? না, আপনি কথার ভাবে অনুমান করলেন। গোপাল জোর দিয়া বলিল, পাঠিয়ে দিতে বললে। তুমি ওকে রেখে আসতে পারো? শশী বলিল, পারব। কাল দিন ভালো আছে, কালকেই রওনা হয়ে যাও। তাই হোক। যাইতে যদি হয় বিন্দুকে, কাল গেলে কোনো ক্ষতি নাই। বিন্দুকে শশী কথাটা তখনই শুনাইয়া দিল। বিন্দু একটু হাসিল। তাই চল দাদা, সেই ভালো। শশী বলিল, এমন জানলে তোকে আমি আনতাম না বিন্দু, শুধু শুধু কষ্ট পেলি। ওদিকে নন্দ রেগে রইল, কোনো লাভ হলো না। বিন্দু বলিল, লাভ হলো বই কি দাদা, চলে না এলে কি করে বুঝতাম ওখানে অমনি ভাবে থাকা ছাড়া আমার গতি নেই। এবার আর কিছু না হোক, মুক্তির কল্পনা করে অযথা ব্যাকুল হব না। হয়তো এবার মন বসবে, হয়তো এবার খুব সুখেই থাকব। বিদায় নেওয়া ঠিক হইয়া গেল বলিয়া বোধহয় বিন্দু এতদিন পরে গ্রামের দিকে চাহিয়া দেখিল। আত্মীয় পরিজনের সঙ্গে মেলামেশা করিল। সেদিনকার কাণ্ডের পর সকলের সঙ্গে ঘনিষ্ঠতা করিতে আজ বিন্দুর সংকোচ হওয়া উচিত ছিল। এ বাড়ির উঠানে নিজের বমির মধ্যে সে যে একদিন গড়াগড়ি দিয়াছিল, সকলের সঙ্গে হঠাৎ তাহার অবাধ অকুণ্ঠ ব্যবহার দেখিয়া মনে হইল না সে কথা বিন্দুর স্মরণে আছে। রান্নাঘরে কুন্দর ছেলেকে কোলে করিয়া বসিয়া অনেকক্ষণ সে সকলের সঙ্গে গল্প করিল, হাসিল পর্যন্ত। সে যেন স্বামীর গৃহে সহজ ও সাধারণ বধূ জীবনযাপন করিয়া বহুদিন পরে বাপের বাড়ি আসিয়াছে। জীবনে তাহার গ্লানি নাই, অস্বাভাবিকতা নাই, মন ভরা তাহার নির্মল আনন্দ। খবর পাইয়া পাড়াশুদ্ধ মেয়েরা বিন্দুকে দেখিতে আসিল। অনেকে তাহারা বিন্দুকে জন্মাইতে দেখিয়াছে। বিন্দু আজ তাহাদের কাছে আকাশের পরীর চেয়েও রহস্যময়ী। অনেকদিন আগে একবার আসিয়া গ্রামকে সে চমকাইয়া দিয়াছিল, এবারও দিয়াছে। আবার সে ফিরিয়া যাইতেছে তাহার অজ্ঞাত রহস্যময় প্রবাসে। তাদের গায়ের মেয়ে বিন্দু। কুসুম এবং পরাণও আসিল। কুসুম চুপি চুপি বিন্দুকে বলিল, বড্ড যে হাসি খুশি দিদি। বিন্দু বলিল, বরের কাছে যাব রে ভাই। শীর্ণ মুখে সে অকথ্য হাসি হাসিল। আবার কবে আসবে? আর তো আসবো না বহু। পরাণ শশীকে বলিল, মতিদের খোঁজ করবেন ছোটবাবু? শশী বলিল, করব বই কি, বৈশাখ মাস পড়ল না? বৈশাখ মাসে কুমুদ সরস্বতী অপেরায় যোগ দেবে বলেছিল পরাণ। দলটার ঠিকানা অবশ্য আমি জানি না, তবে খোঁজ পেতে কষ্ট হবে মনে হয় না। খবর যদি পান ছোটবাবু, মতিকে নিয়ে আসবেন। 2 মাস হয়ে গেল। ছেলে মানুষ তো, কাদা কাটা করছে হয়তো। 2 মাস হইয়া গিয়াছে। তাই তো বটে। পরাণের মুখের দিকে শশী চাহিতে পারে না। 2 মাস হইল মতি গ্রাম ছাড়া। এর মধ্যে একটা খবরও আসে নাই। টাকা চাহিয়াও কুমুদ যদি একখানা পত্র লিখিত, যদি দেখা হয় কুমুদের সঙ্গে একটা বোঝাপড়া করিতে হইবে।
বুঝিয়া দিতে হইবে সে কত বড় দায়িত্বজ্ঞানহীন রাস্কেল। আচ্ছা, মতি তো একখানা চিঠি লিখিতে পারিত তাহার আঁকাবাঁকা অক্ষরে, কেন লিখিল না? কুমুদের সঙ্গে খেলা করিয়া সময় পায় না, এ ক্ষমতা কুমুদের আছে। মানুষকে সে আত্মভোলা করিয়ে দিতে পারে। তাছাড়া হয়তো কুমুদ যেমন বিবরণ দিয়াছিল তেমনি অসম্ভব অবাস্তব ভালোবাসা সত্য সত্যই মতির বুকে আসিয়াছে। কাব্যে যেমন লেখে, মিলনের তেমনি অতল উচ্ছল আনন্দে মতি বিশ্ব সংসার ভুলিয়া গিয়াছে। শশী একটু হাসে। মতিকে উপন্যাসের নায়িকার মতো ভাবিতে আরম্ভ করিয়াছে। সেও তো কম কল্পনাপ্রবণ নয়। পরদিন বিন্দুকে সঙ্গে করিয়া শশী কলিকাতায় রওনা হইয়া গেল। দিন এবং রাত্রি কাটিল পথে। কথা তাহারা বলিল খুব কম। কে ভাবিয়াছিল এভাবে বিন্দুকে আবার ফিরাইয়া দিতে হইবে? বিন্দুর বাড়ির সেই ফরাস পাতা তবলা, তাকিয়া ও কুদৃশ্য ছবিতে সাজানো ঘরখানা শশীর মনে ভাসিয়া আসিতেছিল। সে ভাবিতেছিল তার আলমারিতে বোতলের পাশে লেবেলে আঁটা বিষের শিশি ছিল। বিন্দু কেন সেদিন বিষ খাইল না? বেলা প্রায় 10টার সময় তাহারা বিন্দুর বাড়ি পৌঁছইল। দারোয়ান খুব ঘটা করিয়া সেলাম করিল বিন্দুকে। বিন্দুর দাসী একগাল হাসিল। নন্দ নামিয়া আসিল। নির্লজ্জ অকুণ্ঠ নন্দ হাসি মুখে শশীকে অভ্যর্থনা করিয়া সে বলিল, এসো 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 এসো, আসতে আজ্ঞা হোক। শশী বলিল, আসতে পারবো না নন্দ, কাজ আছে। বিন্দু মিনতি করিয়া বলিল, একটু বসে যাবে না দাদা? কাজ আছে বিন্দু। শশী নামিয়া দাঁড়াইয়া ছিল। এবার গাড়িতে উঠিয়া বসিল। বিন্দু তাহাকে আর নামিতে অনুরোধ করিল না, শুধু বলিল, গায়ে ফেরার আগে যদি সময় পাও একবারটি খবর নিয়ে যেও। বিন্দু ভিতরে চলিয়া গেল। শশীর গাড়ি চলিতে আরম্ভ করিবে। গাড়োয়ানকে থামিতে বলিয়া নন্দ কাছে আগাইয়া আসিল। শশীর মনে হইল নন্দ খুব রোগা হইয়া গিয়াছে, চোখে রাত জাগার চিহ্ন। খবর নিতে বোধ হয় আসবে না? নন্দ জিজ্ঞাসা করিল। কি করে বলি? সময় পাব না হয়তো, বলিল শশী। নন্দ একটু ভাবিল। এলে ভালো করতে শশী, ওকে কাল বাড়ি নিয়ে যাব ভাবছি। মা ওরা সব যে বাড়িতে আছেন সেইখানে এই বাড়িটা বেচে দেব। নতুন লোকের মধ্যে গিয়ে পড়ে একটু হয়তো বিব্রত হয়ে পড়বে। তুমি গিয়ে দেখা করলে ভালো লাগবে, ওর মন বসতে সাহায্য হবে। শশী অবাক হইয়া বলিল, বিন্দুকে বাড়ি নিয়ে যাবে? নন্দ বলিল, তাই ভাবছি। এখানে যখন থাকতে চায় না, বাড়ি চলুক। একবার তোমার সঙ্গে চলে গেল, পরের বার যদি জন্মের মতো আমাকে ত্যাগ করে বসে। কি জানো শশী, বুড়ো বয়সে এসব হাঙ্গামা ভালো লাগে না। এখানে নিজের মনে কত আরামে ছিল, ভিড় নেই, ঝঞ্ঝাট নেই, সব বিষয় স্বাধীন। তা যদি ভালো না লাগে চলুক, তবে যেখানে থাকতে ভালো লাগবে সেখানে। আমার কি, আমি কাজের মানুষ, কাজ নিয়ে থাকি নিজের। এ সুবুদ্ধি তোমার আগে হলো না কেন নন্দ? নন্দ হঠাৎ এ কথার জবাব দিতে পারিল না। তারপর ছেলে মানুষের মতো বলিল, আগে কি করে জানবো যে পালিয়ে যাবে? বেশ তো হাসি খুশি দেখতাম। শশী একবার ভাবিল, নন্দকে বুঝাইয়া এ মতলব ত্যাগ করিতে বলে। 7 বছর ধরিয়া যে অন্যায় সে করিয়াছে, আজ অসময়ে কেন তার প্রতিকারের চেষ্টা সফল হইবার সম্ভাবনাও নাই। ঘুমটা টানিয়া বিন্দু আজ এতকাল পরে শাশুড়ি ননদ সতীনের সংসারে নিরীহ বধূটি সাজিতে পারিবে কেন? তা যদি পারিত, গাওদিয়ার উত্তেজনাহীন সহজ জীবন তাহার অসহ্য হইয়া উঠিত না। শেষ পর্যন্ত কিছু না বলাই শশী ভালো মনে করিল।
নন্দর সঙ্গে এ আলোচনা করা চলে না। গতবার কুসুমদের সঙ্গে করিয়া যে হোটেলে উঠিয়াছিল, এবারও শশী সেখানেই গেল। কুমুদের দেখা পাইবার আশায় মতি যে এখানে আগ্রহে ব্যাকুল হইয়া উঠিয়াছিল সে কথা শশীর মনে আছে। মতি, অতটুকু মেয়ে মতি, কি মন্ত্রই কুমুদ জানে। বেহিসাবি নিষ্ঠুর যাযাবর কুমুদ। পরদিন শশী কুমুদের খোঁজ করিল। একটা থিয়েটারের সাজ পোশাকের দোকানে বিনোদিনী অপেরার ঠিকানা পাওয়া গেল। সরস্বতী অপেরার সন্ধান কেহ শশীকে দিতে পারিল না। কুমুদ বলিয়াছিল বিনোদিনী অপেরার সঙ্গে তাহার সম্পর্ক চুকিয়াছে, ওখানে খোঁজ করিয়া লাভ হইবে কিনা সন্দেহ। তবু শশী শেষবেলায় চিতপুরে একটা বাড়ির দোতলায় অধিকারীর সঙ্গে দেখা করিল। সদ্য ঘুম ভাঙা অধিকারী বলিল, কুমুদ, অঘ্রাণ মাস থেকে সে শালাকে আমরা খুঁজছি মশাই। ভাওতা দিয়ে 3 মাসের মাইনে আগাম নিয়ে সরেছে। 3 দিন পরে শ্রীপুরের রাজবাড়িতে বায়না ছিল, একেবারে ডুবিয়ে গেছে মশাই। অধিকারী আরক্ত চোখে কটমট করিয়া শশীর দিকে চাহিল। মশায়ের কি সর্বনাশটা করেছে শুনতে পাই। শশী একটু হাসিল। সে কথা শুনে আর কি হবে? সরস্বতী অপেরা ঠিকানাটা বলতে পারেন? সরস্বতী অপেরা নামও শুনিনি। এইখানে তবে ইতি কুমুদকে খোঁজার? শশী চলিয়া আসিতেছিল। অধিকারী বলিল, কুমুদের সঙ্গে আপনার দেখা হবে কি? শশী বলিল, তা বলতে পারি না, হওয়া সম্ভব। অধিকারী বলিল, দেখা হলে একবার জিজ্ঞেস করবেন তো। এই কি ভদ্রলোকের ছেলের কাজ? আচ্ছা থাক, ওসব কিছু জিজ্ঞেস করে কাজ নেই। বাবুর আবার অপমান জ্ঞানটি টনটনে। বলবেন যে অধর মল্লিকও 200-400 টাকার জন্য কেয়ার করে না। পালাবার কি দরকার ছিল রে বাপু? চাইলে ও কটা টাকা তোকে আর আমি দিতাম না? 3 বছর তুই আমার দলে আছিস, ছেলের মতো তোর পরে মায়া বসেছে। গলাটা অধিকারী ধরিয়া আসিল। কে জানে ছেলের সহায় কি মমতায় চোখ পিটপিট করিয়া বলিল, আমার ছেলে পিলে নেই জানেন, একটা মেয়ে ছিল, বাপ বটে আমি। তবু বলি, দেখতে শুনতে মেয়ের আমার তুলনা ছিল না মশাই। রং যাকে বলে আসল গৌর, তাই কুমুদের সঙ্গে বিয়ে দেব ভেবেছিলাম। তা ছোড়ার কি আর বিয়ে টিয়ের মতলব আছে? একদম পাষণ্ড, তাই না? কেষ্টনগরের এক ডাকাতের হাতে মেয়ে দিতে হলো। যন্ত্রণা দিয়ে মেয়েটাকে তারা মেরে ফেলল। সেই থেকে কি যে হলো আমার, সংসারে আর মন নেই। দল একটা করেছি, কেউ ডাকলে ডুকলে পালা গিয়ে আসি। কিছু ভালো লাগে না মশাই, আছি শতেক জ্বালায় আধমরা হয়ে। কুমুদ ছোড়া কিনা ডুবিয়ে গেল আমাকেই। ছোড়ার দেহে এক ফোঁটাও মায়া দয়া নেই। আমি হলে তো পারতাম না বাপু, একটা শোকাতুর মানুষের ঘাড় ভেঙে পালাতে পারতাম না। ছোড়াটা কি বিস্ময় ও আবেগে অধিকারী শুধু মাথায় নাড়িল খানিকক্ষণ, তারপর আরও বেশি অন্তরঙ্গ হইয়া বলিল, আপনি কি খুলেই বলি দাদা, কুমুদ গিয়ে থেকে দলটা কানা হয়ে গেছে। খাসা পাঠ বলতো। 20 বছর আছি এই লাইনে, অমনি আর দেখিনি। দেখা হলে বলবেন, টাকা গেছে যাক, আসুক কাজ করুক, পুরনো কাসন্দি ঘাটবার পাত্র অধর মল্লিক নয়। 10-20 টাকা মাইনে বেশি চাই, আমি কি বলি জি দেব না? ছোকরাটা কি? দিন 3 শশী আরও কয়েকটা দলে কুমুদের খোঁজ করিল, কোনো সন্ধান পাওয়া গেল না। অনেক রোগী ফেলিয়া আসিয়াছে। বেশি দিন কলকাতায় বসিয়া থাকিবার উপায় শশীর ছিল না। পরদিন সে গাওদিয়া ফিরিয়া যাইবে ঠিক করিল। বাকি জীবনটা কলকাতায় বসিয়া মতির খোঁজ করলে তো আর তার চলিবে না। গ্রামে ফিরিবার এই আভ্যন্তরিক তাগিদ সেদিন রাত্রে শশীকে একটু অবাক করিয়া দিল। শশীর ঘরখানা রাস্তার উপরে,
অনেক রাত্রে চৌকির প্রান্তে জানালার ধারে সে বসিয়াছিল। পথে তখন লোক চলাচল কমিয়াছে, দোকানপাট বন্ধ হইয়াছে। কাল তাহাকে গ্রামে ফিরিতে হইবে। একদিন গ্রাম ছাড়িয়া আসিয়া বৃহত্তর বিস্তরতর জীবন গঠনের কল্পনা করিয়া সে দিন কাটায়। আর ইতোমধ্যেই এমন অবস্থা দাঁড়াইয়াছে যে 1 সপ্তাহ বাহিরে আসিয়া তাহার থাকা চলে না। কলেরা, বসন্ত, কালাজ্বর, টাইফয়েড এবং আরও অনেক ছোট বড় রোগে আক্রান্ত যাদের সে ফেলিয়া আসিয়াছে, একে একে তাদের কথা মনে পড়িতে আর একটা দিনও অকারণে কলিকাতায় বসিয়া থাকিবার সংকল্পে নিজেকে তাহার খেয়ালি বর্বর মনে হইতেছে। কে জানে ওদের কে ইতোমধ্যে গিয়াছে মরিয়া, কার অবস্থা গিয়াছে খারাপের দিকে। ফিরিয়া গিয়া আবার ওদের রোগশয্যা পাশে বসিতে না পারিলে মনে তো স্বস্তি পাইবে না। এ কি বন্ধন, এ কি দাসত্ব? শশীর রাগ হয়। এই দায়িত্ব সে মানিবে না। এত কিসের নীতিজ্ঞান? গ্রামে তো সে ফিরিবে না 1 মাসের মধ্যে। সে কি মানুষের জীবন মরণের মালিক? যতদিন গ্রামে ছিল যে ডাকিয়াছে চিকিৎসা করিয়া আসিয়াছে। এখন যদি রোগীরা তার চিকিৎসার অভাবে মরিয়া যায়, মরুক। 3 বছর আগে সে যখন ডাক্তারি পাশ করে নাই তখন কি করিয়াছিল গাঁয়ের লোক? এখনো তাই করুক। শশী কিছু জানে না। 1 মাস গ্রামে না ফিরিবার প্রতিজ্ঞা 2 দিনের বেশি টিকিল না শশীর। এ গায়ে ও গায়ে অসহায় বিপন্ন রোগীরা যে পথ চাহিয়া আছে। বিন্দুর সঙ্গে দেখা করিবার ইচ্ছা শশীর আর ছিল না। রওনা হওয়ার দিন বিকালে হঠাৎই অনিচ্ছা জয় করিয়া সে হাজির হইল নন্দর বাড়িতে। নন্দ বাড়ি ছিল। বিন্দু না, বিন্দুকে এখনো এ বাড়িতে আনা হয় নাই। নন্দ বলিল, ও বাড়ি যাব বলে তৈরি হচ্ছিলাম, দেখা করবে তো চলো আমার সঙ্গে। শশী বলিল, ও বাড়ি যাওয়ার সময় হবে না নন্দ, আজ বাড়ি যাচ্ছি, 7টায় গাড়ি। আজকেই যাবে? বসো বসো, চাটা খাও। শশীর মনে কি এক আশা ছিল যে গাউদিয়ার বাড়িতে টিকিতে না পারিলেও নন্দর গৃহে গৃহিণী হইয়া বিন্দু থাকিতে পারিবে। বিন্দু আসে নাই শুনিয়া সে যেন বড় দমিয়া গেল। নন্দর বাড়িঘর দেখিয়া সে একটু অবাক হইয়া গিয়াছিল। এখানে আগে এসে কখনো আসে নাই। নন্দর গৃহে বনেদিত্যের ছাপ যে এত স্পষ্ট ও প্রীতিকর এ ধারণা তাহার ছিল না। সেকেলে ধরনের ভারী নিরেট সব আসবাব, দরজা জানলার দামি পুরু পর্দা, দেওয়ালে প্রকাণ্ড কয়েকটা ওয়েল পেন্টিং, এমনি সব গৃহসজ্জা নন্দর এই ঘরখানাকে একটি অপূর্ব গম্ভীর স্মৃতি আছে। অন্দর বোধহয় বেশি তফাতে নয়। কোমল গলায় কথা ও হাসি শশীর কানে আসিতেছিল। সে অনুভব করিতেছিল অন্তরালে একটি বৃহৎ সুখী পরিবারের অস্তিত্ব। তারপর একসময় 7-8 বছর বয়সের একটি সুশ্রী ছেলে কি বলিতে আসিয়া শশীকে দেখিয়া নন্দর গা ঘেঁষিয়া দাঁড়াইয়া পড়িল। কি সুন্দর তার 2টি কৌতূহলী চোখ, আর কি মায়া নন্দর চোখে। গরমে যে ঘেমে উঠেছিস বলিয়া নন্দ নিজে ছেলের জামা খুলিয়া দিতে শশী যেন অবাক হইয়া গেল। এ কি অসঙ্গতি নন্দ ও নন্দর আবেষ্টনীয়ের মধ্যে! তার এই পুরুষানুক্রমিক নীড়ে শান্তি আছে নাকি? এই গৃহের সীমাবদ্ধ জগতে কি সুখ ও আনন্দের তরঙ্গ ওঠে আর পড়ে? নন্দর ছেলে চলিয়া গেলে শশী বলিল, বিন্দুকে বলেছিলে নন্দ এখানে আসার কথা? বলেছিলাম, সে আসবে না। আসবে না ইহা অপ্রত্যাশিত নয়, তবু শশী যেন নিভিয়া গেল। চাকর তামাক দিয়া গিয়াছিল। নন্দর হাতের নলটা সাপের মতো দুলিয়া উঠিল। অন্য মনস্কভাবে সে বলিতে লাগিল, এমন জেদি মানুষ জন্মে দেখিনি শশী। কথা বললে হেসে উড়িয়ে দেয়। কি যে বিপদে আমি পড়েছি! স্বীকার করি এই কাজটা প্রথমে ভালো করিনি, রাগের মাথায় ঠিক থাকিনি দিক বেদিক। কিন্তু সত্যি বলছি শশী, শেষের দিকে ওই আমাকে চালিয়ে নিয়ে এসেছে।
থামতে দেয়নি। স্পষ্ট করে আমি অবশ্য এতদিন বলিনি কিছু। মনটা আমার কতদূর বদলে গেছে আগে ভালো বুঝতে পারিনি শশী। এবার যখন গাউদিয়া চলে গেল হঠাৎ, সেই থেকে কেমন নন্দ হেন লোক। সেও আজ তামাক টানার ছলে কাশিল। এখানে আনিবার জন্য কত তোষামত করছি, কি আর বলবো তোমাকে। কত বলছি যে আর কেন, চলো এবার ও বাড়িতে সকলের সঙ্গে মিলেমিশে থাকবে। খোকার মা আজ 1 বছর শয্যাশায়ী। তার ভালো মন্দ কিছু একটা হলে এত বড় সংসার তো তোমারই না। আমি আর একটা বিয়ে করতে যাব এই বয়সে? তা শুনে এমন করে হাসলে যেন ঠাট্টা করছি। শশী বলিল, তোমার মুখে এসব কথা হয়তো ঠাট্টার মতোই শোনায় নন্দ। নন্দর ভাবপ্রবণতা ভাঙিয়া গেল। মুখে দেখা দিল মেঘের মতো বিরাগের ছায়া। হাতের নল নামাইয়া চোখের ভুরু কুচকাইয়া সে বলিল, তুমি যদি পরিহাস করতে এসে থাকো। পরিহাস তোমার সঙ্গে? না, এরকম কাণ্ডজ্ঞানের অভাব না হলে তুমি এমন সব কাণ্ড করতে পারো? শশী আর বসিল না। তাহাকে আগাইয়া দিতে নন্দ উঠিয়া আসিল না। যে চা ও খাবার শশী স্পর্শ করে নাই, সেদিকে চাহিয়া কি যেন ভাবিতে লাগিল। গ্রামে ফিরিয়া দিনগুলি এবার অপ্রীতিকর মানসিক চাঞ্চল্যের মধ্যে কাটিতে থাকে। গরমে শরীরও কিছু খারাপ হইয়া যায় শশীর। এবছরে একেবারে বৃষ্টি নাই। গ্রামের শ্যামল রূপ রোদে পুড়িয়া একেবারে বাদামি হইয়া উঠিয়াছে। এটা কলেরার মরশুমের সময়। শ্মশানে ধুম লাগিয়াই আছে। বেশি খাটিতে হওয়ায় শশীর মেজাজ গিয়াছে আরও বিগড়াইয়া। স্নান আহারের সময় পায় না, অথচ তেমন পয়সা নাই। কলিকাতায় একরকম পসার হইলে এতদিনে সে বোধহয় লাখপতি হইয়া যাইত। পরাণ আশা করিয়াছিল কলিকাতা হইতে শশী তাহাকে মতির খবর আনিয়া দিবে। শশী ফিরিয়াছে শুনিবা মাত্র সে ছুটিয়া আসিয়াছিল। শশী মুখ তুলিয়া চাহিতে পারে নাই। পরাণও চুপচাপ খানিক বসিয়া থাকিয়া উঠিয়া গিয়াছিল। সেটা সকাল। তারপর দুপুরে আসিয়াছিল কুসুম। বলিয়াছিল, কেন যে মরছে ভেবে ভেবে। চুরি করে তো আর নিয়ে যায়নি বোনকে কেউ, সে গিয়েছে স্বামীর সঙ্গে। অত ভাবনা কিসের দিনরাত? কি আনলেন আমার জন্যে? তোমার জন্যে? কিছু আনিনি বউ। কি ভুলো মন মাগো, কত করে যে বলে দিলাম আনতে। শশী অবাক হইয়া বলিয়াছিল, কি আবার আনতে বললে তুমি? কখন বললে? ও মা, বলিনি বুঝি? তা হবে হয়তো। বলবো বলে বলিনি শেষ পর্যন্ত। কিন্তু না বললে কি আনতে নেই? কি অকৃত্রিম ছেলে মানুষই কুসুমের, কি নির্মল হাসি। তারপর কয়েকদিন কুসুমের সঙ্গে দেখা হয় নাই। এই হাসি শশীর মনে ছিল, জোর করিয়া মনে রাখিয়াছিল। ভাবসা গুমট শুষ্ক ডোবা পুকুর ভরা গ্রামের রুক্ষ মূর্তি আর কলেরা রোগীর কদর্য সান্নিধ্য, এই সমস্ত পীড়নের মধ্যে কুসুমের খাপছাড়া হাসিটুকু ভিন্ন মনে করিবার মতো আর কিছু শশী খুঁজিয়া পায় নাই। কিছু ভালো লাগে না শশীর, না গ্রাম না গ্রামের মানুষ। শেষ রাত্রে ঢেঁকির শব্দে ঘুম ভাঙিয়া যায়। তখন হইতে সন্ধ্যার নীরবতা আসিবার আগে কায়েতপাড়ার পথের ধারে বটগাছটার শাখায় জমায়েত পাখির কলরব শুরু হওয়া পর্যন্ত বন্য ও গৃহস্থ জীবনের যত বিচিত্র শব্দ শশীর কানে আসে, সব যেন ঢাকিয়া যায় যামিনীর হামানদিস্তার ঠুকঠুক শব্দে আর গোপালের গম্ভীর কাশির আওয়াজে। বাড়িতে মেয়ে পুরুষ হাসে, কাঁদে, কলহ করে। বাহিরে যুবক ও বৃদ্ধের দল তাস খেলে, আড্ডা দেয়। চাষি মজুর, গয়লা কুমোর, শ্যাকরা জেলে দোকানি, এরা ছাড়া অলস অকর্মণ্যতার অতিরিক্ত ভদ্র পেশা যাদের আছে আঙুলে গুনিয়া ফেলা যায়। শ্রীনাথের দোকানের লালচে আলোয় কীর্তিনিয়োগীর মাথার তেলমাখা আবটি চকচক করিতে দেখিলে নৈশ আকাশে তারা
ও চাঁদের আলোর দিকে চাহিতে শশীর লজ্জা করে। বাগদি পাড়ায় জেল ফেরত কয়েকজন বীরপুরুষ রাত দুপুরে পরস্পরের মাথা ফাটাইয়া দেয়। শশীর হাতের বাঁধা ব্যান্ডেজ তাহাদের খোলা হয় জেলের হাসপাতালে। সুদেব বলিয়া বেড়ায় মতির বিবাহটা মিছে, ছল, শশী কর্তৃক মতিকে গাপ করার কৌশল মাত্র। ভদ্দর পানা যার সঙ্গে বিয়ে হলো মতির, কত টাকা সে খেয়েছে জানো ছোটবাবুর ঠেয়ে? হয়তো বাজিতপুরে, হয়তো আর কোথাও মতিকে শশী লুকাইয়া রাখিয়াছে। গায়ে যে শশী থাকে না, রোগী দেখিবার ছলে কোথায় চলিয়া যায়, সুদেব ছাড়া আর কে তার অর্থ বুঝিবে? অন্ধকার রাত্রে গোয়ালপাড়ার 8-10টা ছোকরা একদিন 2-3 গামলা গোবর গোলা জল শশীর গায়ে ঢালিয়া দেয়। গোয়ালপাড়ার গোবর অতি সুপ্রাপ্য। পরদিন গোপালের গোমস্তা নাকি টাকার জন্য সদরে নালিশ রুজু করিতে গিয়াছে খবর পাইয়া গোয়ালপাড়ার মোড়ল বিপিন অবশ্য আসিয়া কাঁদিয়া পড়ে। গোটা কয়েক নিরীহ ছোকরাকে ধরিয়া আনিয়া কান মলায়, নাকে খত দেওয়ায়। তাতে মন শান্ত হবার কথা নয়। তারপর আছে সেনদিদি। অন্ধকারে চোরের মতো পলায়নপর অবস্থায় সামনে পড়িয়া থমকিয়া দাঁড়ানো যেন আজকাল তার বিশেষ একটা প্রিয় অভিনয়ে দাঁড়াইয়া গিয়াছে। অদূরে হুকার লাল আগুন হঠাৎ কোথায় অদৃশ্য হয়, খানিক পরে অন্দরে শোনা যায় গোপালের গলা। সেদিন নূতন একটা আবদার আরম্ভ করিয়াছে শশীর কাছে। গ্রামের একটি বৃদ্ধের চোখের ছানি কাটিয়া শশী সম্প্রতি তাহার দৃষ্টিশক্তি ফিরাইয়া আনিয়াছে। সেই হইতে সেনদিদি তাহাকে রেহাই দেয় না। বলে, ও শশী, দাও বাবা দাও, কেটে কুটে ওষুধ দিয়ে যেমন করে হোক দাও চোখটা আমার সারিয়ে। শশী বলে, চোখ আপনার নষ্ট হয়ে গেছে সেনদিদি, ও আর সারবে না। সেনদিদি ব্যাকুল হইয়া বলে, তুমি কেটে কুটে দিলেই সারবে শশী, আমি তো জন্ম অন্ধ নয়। এই আমার জন্য তোমার এত মায়া ছিল, সেসব কোথায় গেল বাবা? সেনদিদিকে বোঝানো দায়, কিছুই সে বুঝিতে চায় না। শশীর হাত চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলে। সবাই কানি বলে, আমার তা সয় না শশী, ওরে বাপ, আমি কানি। নিরুপায় শশী ভাবিয়া চিন্তিয়া বলে, কাচের চোখ নেবেন সেনদিদি? নকল চোখ দেখতে অবশ্য পাবেন না চোখে, তবে চোখটা আপনার আসল চোখের মতো দেখাবে, লোকে সহজে টের পাবে না। কাচের চোখ দিয়ে কি করব শশী? বলিয়া সেনদিদি রাগিয়া ওঠে। তুমি ছায়ের ডাক্তার শশী, কিছুই জানো না চিকিৎসে। কর্তা যা বলে তা তো মিছে নয় দেখছি। তাহলে তুমি চিকিৎসে করে চোখটা আমার খেয়েছ, অন্য কেউ হলে চোখ কি আমার নষ্ট হতো? আজকে তুমি কাচের চোখ দিয়ে আমায় ভোলাতে যাও? পাঁচি হতভাগা জোচ্চোর, মর তুই মর। শশী চুপ করিয়া থাকে। কত ভালোবাসিত সেনদিদি তাকে, তার উপর কত বিশ্বাস ছিল, তবু শশী আর অবাক হয় না। যে স্নেহ মমতার ভিত্তি ভাবপ্রবণতা, তা যে বুদ্ধদের মতো অস্থায়ী, শশী তা অনেক কাল জানে। কদিন পরে সেনদিদি বলে, হ্যাঁ শশী, কাচের চোখ লাগালে টের পাবে না লোকে? ভূমিকা নাই, সেদিনকার গালাগালির জন্য আফসোস নাই, সোজা স্পষ্ট প্রশ্ন। সহজে পাবে না, টের পেলেই বা কি আসে যায়? চোখটার জন্যে খারাপ দেখাচ্ছে এখন, সেটা তো দেখাবে না। এই কবে লাগাবে চোখ? কাছের চোখের নামে সেদিন সেনদিদি খেপিয়া উঠিয়াছিল, আজ তাহার আগ্রহ দেখো। শশী শান্তভাবেই বলে, আমি তা পারবো না সেনদিদি, আমার যন্ত্রপাতি নেই। বাজিতপুরে হবে কিনা তাও জানি না, কলকাতায় গিয়ে করাতে হবে, সময় লাগবে অনেক। আপনার ভালো চোখটির সঙ্গে রং টং মিলিয়ে চোখ হয়তো তৈরি করে নিতে হবে। কবে নিয়ে যাবে কলকাতা? এ কথা বলিতে সেনদিদির দ্বিধা হয় না, সংকোচ হয় না, কত যেন দাবি তাহার আছে শশীর ওপর। প্রথমে শশীর রাগ হয়, তারপর মনে মনে সে হাসে, বলে, কবে যেতে পারবো তা তো ঠিক নেই সেনদিদি, রোগী নিয়ে কীরকম ব্যস্ত হয়ে আছি তা তো দেখতে পান। পুজোর আগে
আমার যাওয়া হবে কিনা সন্দেহ। আর কারো সঙ্গে যান না। সেন দিদি কাদো কাদা হইয়া বলে, কে আছে সুচি, কে আমাকে নিয়ে যাবে? আমি উঠলে সবাই বাঁচে। কে আমার জন্যে সব হাঙ্গামা করবে? সময় করে একটি বার আমায় নিয়ে চলো বাবা, চোখটা ঠিক করে আনি। মুখের দাগ মিলাইয়া দিবার ওষুধও তাহাকে শশীর দিতে হয়। 2 দিন না যাইতে আসিয়া নালিশ জানায়, কই দাগ তো মিলিয়ে যাচ্ছে না একটুও, কিরকম ওষুধ দিচ্ছ? শশী ক্লান্ত স্বরে বলে, যাবে সেন দিদি যাবে, বসন্তের দাগ কি এত শীঘ্রই যায়? যত দিন যায় গ্রাম ছাড়িয়া নতুন জগতে নতুন করিয়া জীবন আরম্ভ করিবার কল্পনা শশীর মনে জোরালো হইয়া আসে। সে বুঝিতে পারিয়াছে, জোর করিয়া সরিয়া না গেলে সে কোনো দিন এই সংকীর্ণ আবেষ্টনী হইতে মুক্তি পাইবে না। ভবিষ্যতের জন্য স্থগিত রাখিয়া চলিতে থাকিলে জীবন শেষ হইয়া আসিবে, তবু নাগাল মিলিবে না ভবিষ্যতের। তাছাড়া জীবনে যে বিপুল ও মনোরম সমারোহ সে আনিতে চায়, তাহা সম্ভব করিতে হইলে শুধু গ্রাম ছাড়িয়া গেলেই তাহার চলিবে না। আত্মীয় বন্ধু সকলের সঙ্গে মনের সম্পর্কও তাহাকে ভুলিতে হইবে। এদের সীমাবদ্ধ সংকীর্ণ জীবনের সুখ দুঃখের ঢেউ যদি তাকে নদীর বুকে মোচার খোলার মতো আন্দোলিত করে, নতুন জীবনকে গড়িয়া তুলিবার শক্তি সে পাইবে কেন? সে বেষ্টনীতে যেভাবে সে বাঁচিতে চায়, তার ব্যক্তিগত জীবনে তাহা বিপ্লবের সমান। এ বিপ্লব তাকে আনিতে হইবে একা, তারপর নবসৃষ্ট জগতে বাস করিতে হইবে একা। সেখানে তো এদের স্থান নাই। বিন্দুর কথা ভাবিয়া সে যদি কাতর হইয়া থাকে, কুসুম গোপনে কাঁদে কিনা আর মতি কোথায় গেল তাই ভাবে সর্বদা। সিন্ধুকে মনের মতো করিয়া গড়িয়া তুলিতে পারিল না ভাবিয়া ক্ষোভ করে। নিজের জীবনকে সে গুছাইবে কখন? কখন করিবে নিজের কাজ? যাদের সাহচর্য অশান্তিকর, যাদের সে কাছে চায় না, জীবনের সার্থকতা আনিতে হইলে নির্মমভাবে মন হইতে তাদের সরাইয়া দিতে হইবে। যাদব বলেন, তা হবে না দাদা, বিরাগী হতে হলে মনে বিরাগ চায়। 22 বছর বয়সে গায়ে এসে বাসা বাঁধলাম, কেউ জানে না কোথা থেকে এলাম, কি বৃত্তান্ত। আমার সব ছিল শশী, বাড়িঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। 40 বছর কারো খবর রাখে না। বাপ মা মরেছে, খবরও পাইনি, শ্রাদ্ধও করিনি। ভাই বোন ছিল গোটা কতক, আছে না গেছে তাও জানি না। সেজন্য দুঃখ নেই শশী। নতুন ঘর বাঁধতে হলে পুরনো খড়কুটো বাদ দিতে হবে না? কষ্ট হতো না প্রথমে? শশী বলে, কদিন কষ্ট হতো। ভুলো মন মানুষের, 2 দিনে ভুলে যায়। সহ্য হলো না বলেই ছেড়ে এলাম না সকলকে। পাগল দিদি হাসিয়া বলে, সুখে শান্তিতে আছি এখানে। নয় গো, 40 বছরের সুখ শান্তি। কোন গ্রামে কি জীবন ছিল যাদবের কে জানে। 22 বছর বয়সে কিসের লোভে সে গৃহ ছাড়িয়াছিল। গৃহী সাধকের এই জীবন কি তখনও কাম্য ছিল যাদবের? 10টা গ্রামে ভয় ও শ্রদ্ধায় সকলের উপরের একটি আসন, তা যদি হয়, জীবনে তিনি অতুলনীয় সাফল্য লাভ করিয়াছেন বলিতে হইবে। সিদ্ধপুরুষ বলিয়া চারিদিকে নাম রটিয়াছে। পদধূলির জন্য সকলে লোলুপ। ভালো করিয়া যাদবকে শশী কোনোদিন বুঝিতে পারে না। নিস্পৃহ নির্বিকার মানুষ, কারো প্রণাম গ্রহণ করে না। ভক্তি গদগদ কথা শুনিয়া অবিচলিত থাকেন। কত লোক মন্ত্রশিষ্য হইবার জন্য ব্যাকুল, আজ পর্যন্ত একটি শিষ্য করেন নাই। তবু শশীর মনে হয় প্রণাম যেন যাদব কামনা করেন। পদধূলি দেন না, আশীর্বাদ করেন না, পাষাণ দেবতার মতো উপেক্ষা করেন ভক্তিকে। শশীর সন্দেহ জাগে, লোকের মনে ভয় ও শ্রদ্ধা জাগানোর কৌশল এসব। তবে তাতে কি আসে যায়? মানুষের কাছে অলৌকিক শক্তিসম্পন্ন হইয়া থাকার অভ্যাস যে মিশিয়ে আছে 40 বছরের সুখ শান্তির সঙ্গে।
নির্লোভ, সদাচারী, শান্তিপূর্ণ নিরীহ মানুষ মানুষের কাছে অপার্থিব ক্ষমতার অধিকারী হইয়া থাকিবার কামনাও পার্থিব কোনো লাভের জন্য নয়। ও যেন একটা শখ যাদবের, একটা খেয়াল। পাগল দিদি আম কাটিয়া দেন শশীকে। একটা খোলা পুঁথির সামনে বসিয়া স্থূল শুভ্র উপবীতখানি যাদব আঙুলে জড়ান। দ্বিজত্বের এই চিহ্নটি শশী তাহার কখনো মলিন দেখিল না। শশীর দৃষ্টিপাতে যাদব হাসিলেন। পইতে কখনো মাজি না শশী? মাজেন না? না, ও কাজের বরাত দিয়েছি সূর্যকে। সূর্যকে? শশী বিস্ময়ে বলে। যাদব গম্ভীর মুখে বলেন, সূর্যকে? সূর্যবিজ্ঞান বিশ্বাস করো না তাই অবাক হও, নইলে এ তো তুচ্ছ। সূর্যবিজ্ঞান যে জানে তার উপবীত কখনো ময়লা হতে পারে? কি করি জানো? স্নান করে উঠে রোজ একবার মেলে ধরি, ধবধবে সাদা হয়ে যায়। আজ খানিকটা বাদ পড়েছিল, কেমন ময়লা হয়ে আছে দেখো। যাদব পইতা মেলিয়া ধরেন। শশী লক্ষ্য করিয়া দেখে রোদের পাশে ছায়ার মতো পইতার খানিকটা সত্য সত্যই নিষ্প্রভ মলিন। সূর্যবিজ্ঞানে আর নিজের অত্যাশ্চর্য ক্ষমতায় শশীর বিশ্বাস জন্মানোর জন্য কত যত্নে না জানি যাদব পইতার ওই অংশটুকু পাতলা জল মেশানো কালিতে ডুবাইয়াছেন, কালি যাতে বোঝা না যায়। শশীর হাসিও পায়, মায়াও হয়। তাকে অভিভূত করার জন্য এত বেকুল প্রয়াস কেন যাদবের? অলৌকিক শক্তিকে অবিশ্বাস করিলেও যাদবকে শ্রদ্ধা সে তো কম করে না। যাদব বললেন, কত বললাম, শেখো শশী, শেখো। সূর্যবিজ্ঞানের ভূমিকাটুকু অন্তত শেখো। ওষুধের বাক্স ঘাড়ে করে আর রোগী দেখে বেড়াতে হবে না। তা তো শিখলে না। যে বিজ্ঞানের ভিত্তি মিথ্যে তাই নিয়ে মেতে রইলে। যাকে তাকে দেবার বিদ্যা এ তো নয়। সারা জীবনে একটি শিষ্য পেলাম না যাকে শিখিয়ে যেতে পারি। এদিকে সময় হয়ে এলো যাবার। শুধু তুমি একটু শিখতে পারো শশী, সবটা নয়। সবটা নেবার ক্ষমতা তোমার নেই, শুধু ভূমিকাটুকু, তাই বা কজনে পাই। কায়মনো বাক্যে আজও তুমি ব্রহ্মচারী বলে। বিব্রত বিস্মৃত শশী শুনিয়া যায়। এ ধরনের কথা যাদব মাঝে মাঝে বলেন। শশী সায়ও দেন না, প্রতিবাদও করেন না। যাদবের শান্ত ধূপগন্ধি ঘরে সে দুদণ্ডের জন্য জুড়াইতে আসে। তাকে এসব অবিশ্বাস্য কাহিনী শোনানো কেন? সে কি শ্রীনাথ মোদী যে শুনিতে শুনিতে গদগদ হইয়া মুখে ফেনা তুলিবে? শশীর অবিশ্বাস যাদব টের পান। শশীকে জয় করিবার জন্য তাঁর এত বেশি আগ্রহের কারণও বোধ হয় তাই। বলেন, সূর্যবিজ্ঞান যে জানে তার অসাধ্য কি? অতীত ভবিষ্যৎ তার নখদর্পণে। কবে কি ঘটিবে জীবনে কিছুই তাহার অজানা থাকে না। মৃত্যুর দিনটি পর্যন্ত 10-20 বছর আগে থেকে জেনে রাখতে পারে। পৈতাটা যাদব আঙুলে জড়ান আর খোলেন। দুচোখ জলজল করে। সা দেখি ভীরু গ্রামবাসী ভয় করে যাদবকে। এমন জ্যোতিষ্মান চোখে চাহিয়া এমন জোরের সঙ্গে যাই তিনি বলুন, অবিশ্বাস করিবার সাহস কারো হয়তো সম্ভব নয়। আপনি জানেন? শশী জিজ্ঞাসা করে। জানি না, 20 বছর থেকে জানি, বলেন যাদব। হাসি পাই বলিয়া শশী ফস করিয়া জিজ্ঞাসা করিয়া বসে, কবে? যাদবও সঙ্গে সঙ্গে জবাব দেন, রথের দিন। আমি রথের দিন মরব শশী। কবে কোন সালের রথের দিন যাদব দেহত্যাগ করিবেন ঠিক হইয়া আছে। শশী আর সে কথা জিজ্ঞাসা করে না, কারণ কথাটা বলায় যাদব হঠাৎ এমন ভীতভাবে স্তব্ধ হইয়া যান এবং পাগল দিদি এমনভাবে অস্ফুট একটা শব্দ করিয়া ওঠেন যে শশী লজ্জা বোধ করে। অবিশ্বাসের পীড়নে উত্তেজিত করিয়া অমন অসাবধানে যাদবকে ও কথা বলানো তাহার উচিত হয় নাই। আর
6 মাস 1 বছরের বেশি গ্রামে শশী থাকিবে না এ কথা যাদব জানেন। তবু তার মধ্যেই অসুখ বিসুখ হইয়া যদি তিনি মরিতে বসেন আর শশীকেই তাঁর চিকিৎসা করিতে আসিতে হয়, মরিতেও বেচারির সুখ থাকিবে না। কথাটা চাপা দিবার জন্য শশী অন্য কথা পারে, বলে, জানেন পণ্ডিত মশাই, চলে আমি যাব ঠিক, কিন্তু কেমন ভয় হয় মাঝে মাঝে। শুধু শহরে গিয়ে ডাক্তারি করার ইচ্ছা থাকলে কোনো কথা ছিল না। এত বড় বড় কথা আমি ভাবি, বিদেশে যাব, ফিরে এসে কলকাতায় বসব, মানুষের শরীর আর মনের রোগ সম্বন্ধে নতুন নতুন গবেষণা করব, দেশ বিদেশে নাম হবে, টাকা হবে। যাদব যেমন করিয়া সূর্যবিজ্ঞানের কথা বলিতেছিলেন, তেমনি ভাবে শশী এবার নিজের কল্পনার কথা বলে। সেই হল সূত্রপাত। রথের দিন দেহ ত্যাগ করিবার কথা যাদব যা বলিয়াছিলেন, শশী জানে তা নেহাত কথার কথা, হঠাৎ মুখ দিয়া বাহির হইয়াছে। হারু ঘোষের বাড়ি গিয়া কথায় কথায় পরাণের কাছে এ গল্প কেন করিয়াছিল শশী জানে না, বোধহয় কুসুমকে শোনাবার জন্য। যেখানে যা কিছু বিচিত্র ব্যাপার সে প্রত্যক্ষ করে, পরাণকে বলিবার ছলে কুসুমকে সে সব শোনানোর কেমন একটা অভ্যাস তাহার জন্মিয়া যাইতেছে। তারপর কেমন করিয়া কথাটা যে ছড়াইয়া গেল একেবারে দিগদিগন্তে। ঝোঁকের মাথায় শশীর কাছে যাদব যে অর্থহীন কথাটা বলিয়াছিলেন, গ্রামে তাহা এমন আলোড়ন তুলিবে কে জানিত। শশী বাজিতপুরে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিল, ছুটিয়া আসিল শ্রীনাথ। সত্যি ছোটবাবু, দেবতা দেহ রাখবেন? শশী বলিল, তুমি কি পাগল শ্রীনাথ? কথার ছলে কি বলেছেন না বলেছেন? শ্রীনাথ বলিল, কথার ছলেই তো বলবেন ছোটবাবু, নইলে নিজে কি রটিয়ে বেড়াবেন? শুধু এই কথাটি আপনি বলেন ছোটবাবু। নিজের মুখে দেবতা উচ্চারণ করছেন কি রথের দিন দেহ রাখবেন? শশী বলিল, বলেছেন বটে, কিন্তু কি জানো? হায় সর্বনাশ বলিয়া শ্রীনাথ আকুল হইয়া ছুটিয়া গেল। ব্যাপারটা যে এত বিরাট হইয়া উঠিবে কখনো শশী কল্পনা করে নাই, নতুবা শ্রীনাথকে ডাকিয়া সে বলিয়া দিত না। রথের দিন যাদব দেহ রাখিবেন বলিয়াছেন বটে, কিন্তু সে কোনো এক রথের দিন, আগামী রথ নয়। হাসপাতালে ভর্তি করিয়া দিবার জন্য একটি কঠিন অপারেশন রোগীর সঙ্গে শশী বাজিতপুর যাইতেছিল। রোগীর অবস্থা বড় শোচনীয়। হাসপাতালে লইয়া যাওয়ার ব্যবস্থা দেওয়া উচিত হইয়াছে কিনা, পথেই যদি শেষ হইয়া যায় তবে বড়ই দুঃখের কথা হইবে। এইসব ভাবিতে ভাবিতে শশী অন্যমনস্ক হইয়া গিয়াছিল। বাজিতপুরের সরকারি ডাক্তারের সঙ্গে শশীর ঘনিষ্ঠতা হইয়াছিল। সম্প্রতি তিনি বদলি হইয়া যাইতেছেন। শশীকে সেদিন তিনি ফিরিতে দিলেন না। পরদিন গ্রামে ফিরিয়া কায়েত পাড়ার পথে লোকের ভিড় দেখিয়া শশী অবাক হইয়া গেল। যাদবের ভাঙা জীর্ণ বাড়ির সম্মুখে অনেক লোক জমিয়াছে। যাদব বাহিরে আসিয়া বসিয়াছেন, পদধূলির জন্য সকলে কাড়াকাড়ি করিতেছে। সজল কণ্ঠে শ্রীনাথ করিতেছে হায় হায়। একজন শশীকে বলিল, সামনের রথের দিন পণ্ডিত মশাই দেহ রাখবেন ছোটবাবু। সামনের রথের দিন? কে বললে কথা? শ্রী মুখে নিজেই বলেছেন। দুর্গা থেকে লোক আসছে ছোটবাবু, খবর পেয়ে। শেতলবাবু এই মাত্র ঘুরে গেলেন। ওদিক দিয়া ঘুরিয়া শশী বাড়ির ভিতরে গেল। মেয়েরা দল বাঁধিয়া আসিতে শুরু করিয়াছিল। পাগল দিদি দরজা খোলেন নাই। শশীর ডাকাডাকিতে দুয়ার খুলিয়া দিলেন, কাঁদিয়া বলিলেন, ও শশী, এমন সর্বনাশ কেন করলি আমার? কেন রটালি ও কথা? শশী বিবর্ণ মুখে বলিল, আমি তো কথা রটাইনি পাগল দিদি। পাগল দিদি বলিলেন, একদল লোক সঙ্গে নিয়ে শ্রীনাথ এসে কেঁদে পড়ল। শশী বলল, তুই নাকি বলেছিস, ওর নিজের মুখে শুনে গেলি এবার রথের দিন। এবার রথের দিন? আমি তো বলিনি পাগল দিদি, পণ্ডিত মশাই স্বীকার করলেন। পাগল দিদি সায় দিলেন। শশী ব্যাকুল হইয়া বলিল,
কেন তা করলেন? এ কি পাগলামি! পণ্ডিত মশাই বলতে পারলেন না এবার রথের কথা বলিনি? কই কই তা বললেন, হাসি মুখে মেনে নিলেন। কি হবে এবার? বাহিরের কলরব ভাসিয়া আসিতেছিল, শশী দরজা ভেজাইয়া দিল। সমস্ত ব্যাপারটা এমন দুর্বোধ্য মনে হইতেছিল শশীর, যাদবের সম্বন্ধে এরকম একটা জনরব একেবারেই বিস্ময়কর নয়। মাঝে মাঝে তার সম্বন্ধে অনেক অদ্ভুত কথা রটে। যাদব সমর্থন করিলেন কেন? মাথা তো খারাপ নয় যাদবের, পাগল তো তিনি নন। একদল লোক সঙ্গে করিয়া শ্রীনাথ আসিয়া কাঁদিয়া পড়িল, অমনি কোনো কথা বিবেচনা না করিয়া যাদব স্বীকার করিয়া বসিলেন যে আগামী রথের দিন তিনি স্বেচ্ছায় মরিবেন। এরকম স্বীকারোক্তির ফলাফলটা একবার ভাবিয়া দেখিলেন না? কে জানে কি হইবে এবার? রথের দিন যাদব যদি না মরেন, মানুষের কাছে মিথ্যাবাদী হইয়া থাকিতে হইবে তাঁকে। তার সিদ্ধিতে, তার শক্তিতে লোকের বিশ্বাস থাকিবে না। যাদবের কাছে তাহা মৃত্যুর চেয়ে শত গুণে ভয়ঙ্কর। মানুষের অন্ধ ভক্তি ছাড়া বাঁচিয়া থাকিবার তো কোনো অবলম্বন তাহার নাই। এ কথা যাদব কেন স্বীকার করিয়া লইলেন? বলিলেই হইতো এ শুধু জনরব, ভিত্তিহীন গুজব। যাদবের কথা কে অবিশ্বাস করিত? রথের তো বেশি দিন বাকি নেই। সেদিন যাদব কেমন করিয়া মরিবেন? না মরিলে কেমন করিয়া মুখ দেখাইবেন গ্রামে? অনেকক্ষণ পরে ক্লান্ত যাদব বিশ্রামের জন্য ভিতরে আসিলেন। কয়েকটি ভক্ত সঙ্গে সঙ্গে ভিতরে আসিয়াছিল। রূঢ়ভাবে ধাক্কা দিয়া তাহাদের বাহির করিয়া শশী সদর দরজা বন্ধ করিয়া দিল। ভিড়ে গরমে যাদব ঘামিয়া বিবর্ণ হইয়া গিয়াছেন। পাগল দিদি তাড়াতাড়ি পাখা আনিয়া বাতাস করিতে লাগিলেন। ফোকলা মুখের চিরন্তন হাসিটি তাহার নিভিয়া গিয়াছে। দু চোখ ভরা জল, বার্ধক্যের স্তিমিত দুটি চোখ। এ কি করিলেন পণ্ডিত মশাই? স্বীকার করলেন কেন? ব্যাকুল ভাবে শশী জিজ্ঞাসা করিল। কেন করলাম? রথের দিন মরব যে আমি, বলতে তোমাকে, শান্তভাবে জবাব দিলেন যাদব। এবারকার রথের কথা তো বলেননি আমাকে। বলেছিলাম বই কি, এবারকার রথের কথাই বলেছিলাম। তুমি এত বিচলিত হচ্ছ কেন শশী? আমার কাছে কি জীবন মরণের ভেদ আছে? গুরুর কৃপায় সূর্যবিজ্ঞান যেদিন আয়ত্ত হল, যেদিন সিদ্ধি লাভ করলাম, ও পার্থক্য সেদিন ঘুচে গেছে শশী। এমনি হিসাবও যদি ধরো, মরবার বয়স কি আমার হয়নি? শশী কাতর হইয়া বলিল, আমার জন্য এ কাণ্ড হলো। আমার যে কি রকম লাগছে পণ্ডিত মশাই। যাদব হাসিয়া বলিলেন, বাসংশী জিন্নানি। শশীর মনে পড়িতেছিল সেদিন রথের কথা। কলিকাতা ফেরত যাদব শ্রীনাথের দোকান হইতে সাপের ভয়ে যেদিন লাঠি ঠুকিয়া ঠুকিয়া বাড়ি আসিয়াছিলেন। জীবনের সেই ভীরু মমতা কোথায় গেল যাদবের? কোথা হইতে আসিল মৃত্যু সম্বন্ধে এই প্রশান্ত উদাস্য? যাদবের সম্বন্ধে সে কি আগাগোড়া ভুল করিয়াছে? লোকে যে অলৌকিক শক্তির কথা বলে, সত্যি কি তা আছে যাদবের? খান কয়েক ডাক্তারি বই পড়া বিদ্যায় হয়তো এসব ব্যাপারে বিচার চলে না। হয়তো তার অবিশ্বাস শুধু অজ্ঞানতার অন্ধকার। অনেক যুক্তিতর্ক, অনুরোধ উপরোধেও যাদবকে শশী কিছুতেই টলাইতে পারিল না। আগামী রথের কথা বলেন নাই, এ কথা কিছুতেই স্বীকার করিলেন না। শশী কোনো ক্ষতি করে নাই। কথাটা না রটাইলেও রথের দিন তিনি অবশ্যই দেহত্যাগ করিতেন। জনরব তুলিয়া দিয়া শশী যদি তার কোনো অসুবিধা করিয়া থাকে, তা শুধু এই যে লোকে পদধূলির জন্য জ্বালাতন করিতেছে, আর কিছু নয়। কিছুতেই এই মতলব ছাড়বেন না পণ্ডিত মশাই। তাই কি হয় শশী? 20 বছর আগে থেকে এ যে ঠিক হয়ে আছে। কই পাগল দিদি? পাগল দিদি তো কিছু জানতেন না। ওকে কি বলেছি যে জানবে? সময় এগিয়ে এসেছে, তাই কথায় কথায় সেদিন তোমায় বললাম। নইলে
একেবারে যেই যাবার দিন বলে বিদায় নিতাম। শশী উদ্ভ্রান্ত মিনতির সঙ্গে বলিল, মনের জোরে আপনি তো মরার দিন পিছাইতেও দিতে পারেন। তাই বলুন না সকলকে, বলুন যে আপনার অনেক কাজ বাকি, তাই ভেবে চিনতে 2-4 বছর পিছিয়ে দিলেন দিনটা। কথাটা বোধ হয় যাদবের মনে লাগে। উৎসুক দৃষ্টিতে তিনি শশীর মুখের দিকে চাহিয়া থাকেন। শশীর মনে হয় একটি ফাঁদে পড়া জীব যেন হঠাৎ বেড়ার গায়ে ছোট একটি ফাঁক দেখিতে পাইয়াছে। তারপর আত্মসম্বরণ করিয়া যাদব মাথা নাড়েন। লোকে হাসবে শশী, টিটকারি দেবে বলিয়া তাড়াতাড়ি যোগ দেন। সেজন্য নয়, যোগ সাধন করে যেসব শক্তি পাওয়া যায় ভগবানের নিয়মে ফাঁকি দেবার জন্য তার ব্যবহার নিষেধ শশী। একে ওকে জিজ্ঞাসা করিয়া সারাদিনের চেষ্টায় শশী কিছু কিছু বুঝিতে পারিল বিনা প্রতিবাদে যাদব কেন জনরবকে মানিয়া লইয়াছেন। কথাটা ছড়াইয়াছিল পল্লবিত হইয়া। ভক্তদের মধ্যে অনেকে জানিত যাদব বহুদিন হইতে শশীকে শিষ্য করিবার চেষ্টা করিতেছেন। শশীর এ সৌভাগ্য তাহারা হিংসা করিয়াছে। কাল কুসুম নাকি ব্যস্ত ও উত্তেজিত ভাবে বলিয়া বেড়াইতেছিল যে স্নান করিয়া পাগল দিদিকে সে একবার প্রণাম করিতে গিয়াছিল। সকর্ণে শুনিয়া আসিয়াছে রথের দিন মরিবেন বলিয়া তাড়াতাড়ি শিষ্যত্ব গ্রহণের জন্য শশীকে যাদব পীড়াপিড়ি করিতেছেন। এসব ছাড়া আরও অনেক কথাই রটিয়াছিল। তবু তখনও জনরবটা অস্বীকার করিবার উপায় হয়তো থাকিত যাদবের। বাজিতপুরে যাওয়ার আগে শ্রীনাথকে শশী যা বলিয়া গিয়াছিল তাহাই যাদবের সবচেয়ে বড় বিপদের কারণ হইয়াছে। শশীর কথা সহজে লোকে অবিশ্বাস করে না। তাছাড়া যাদবের বিশেষ প্রিয় পাত্র বলিয়াই লোকে তাহাকে জানে। তবু শশী গ্রামে থাকিলে যাদব হয়তো স্বীকার করিবার আগে তাহাকে ডাকিয়া পাঠাইতেন, বলিতেন, এরা কি বলছে শোনো শশী। কিন্তু তাকে পাওয়া যায় নাই। গ্রামে আলোড়ন তুলিয়া দিয়া সে চলিয়া গিয়াছিল। তারপর সারা জীবনের চেষ্টায় গড়িয়া তোলা মানুষের অস্বাভাবিক ভক্তি ক্ষুণ্ণ হইবার ভয়ে খানিকটা এই ভক্তি বাড়ানোর লোভে যাদব জনমতের স্রোতে ভাসিয়া গিয়াছে। শ্রীনাথ আসিয়া সদলে কাঁদিয়া পড়িবার সময় যাদবের মনের ভাব কিরকম হইয়াছিল শশী কিছু কিছু অনুমান করিতে পারে। রথের দিন মরিবার কথা শশীকে তিনি যাহা বলিয়াছিলেন সে কথা যাদবের স্মরণ ছিল। শশীর কথায় গ্রামের লোক কতখানি বিশ্বাস রাখে তাও তিনি মনে রাখিয়াছিলেন। শশী গ্রামের নাই নাই। শশী গ্রামে ফিরিবা মাত্র সকলে তাহাকে এ বিষয়ে প্রশ্ন করিবে। হয়তো ধৈর্য ধরিতে না পারিয়া কেহ বাজিতপুরে ছুটিয়া গিয়াও শশীর সঙ্গে দেখা করিয়া আসিবে। ব্যাপারটির গুরুত্ব শশী কিছু বুঝিতে পারিবে না। একবার সে যা বলিয়াছে আবার সে কথাই বলিবে। লোকে তখন মনে করিবে হয় শশী মিথ্যাবাদী, না হয় যাদব নিজে। আরও কত কি হয়তো যাদব ভাবিয়াছিলেন। হয়তো জনরবের পিছনে কিরূপ এবং কতখানি শক্তি আছে বুঝিতে না পারিয়া যাদবের ভয় হইয়াছিল যে বিরোধিতা করিলে জীবন অপেক্ষা যাহা দিয়াছিল যাদবকে ভাবিবার তাহার সময় থাকে নাই। শশী কুসুমকে বলিল, মিথ্যে কথাগুলো বলে বেড়ালে কেন বউ? কুসুম বলিল, বলতে কেমন ইচ্ছে হচ্ছিল ছোটবাবু, তাই। মাথাটা তোমার খারাপ নাকি? সময় সময় তাই ভাবি বউ, অবাক মানুষ তুমি। কয়েকটা দিন চলিয়া গেল। কলিযুগের ইচ্ছা মৃত্যু মহাপুরুষ যাদবকে দেখিবার জন্য নিকট ও দূরবর্তী গ্রামের লোক কায়েত পাড়ার পথটিকে জনাকুল করিয়া রাখিল। মুড়ি ছিঁড়া বেচিয়া শ্রীনাথ আর লোচনময়রা বোধহয় বড়লোকই হইয়া গেল। শ্রীনাথ 2 হাতে মুড়ি চিড়া বেচে, 2 হাতে পয়সা লইয়া কাঠের বাক্সে রাখে। সর্বক্ষণ হাই হাই করে। কয়েকদিনে পাগল দিদি শীর্ণ হইয়া গেলেন। শশীর মনেও গুরুভার চাপিয়া আছে। রথের দিন কি হইবে সে বুঝিতে পারে না। সত্যি কি মনের জোরে
যাদব সেদিন দেহত্যাগ করিতে পারিবেন? এ যে বিশ্বাস করা যায় না। না মরিলেই বা যাদবের কি অবস্থা হইবে? যেখানে যায় শশী এই কথাই আলোচিত হইতে শুনিতে পায়। যাদব মরিবেন বলিয়া অনেকেরই আফসোস নাই, সর্বাগ্রে রথের দিনটির প্রতীক্ষা করিতেছে। শশীকে চুপ করিয়া থাকিতে হয়। মিথ্যার ভিত্তিতে যে এত বড় ব্যাপারটা গড়িয়াছে, মুখ ফুটিয়া প্রকাশ করিবার উপায় নাই। এই জনমতের উৎস সে, কিন্তু এ গুজবকে পরিবর্তিত করিবার ক্ষমতা তাহার নাই। একটি অগ্নিস্ফুলিঙ্গ হইতে শুকনো চালে আগুন ধরিয়াছে, কারো ক্ষমতা নাই আগুন নিভাইতে পারে। একটা অদ্ভুত অসহায়তার উপলব্ধি হয় শশীর। প্রত্যহিক জীবনে যাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না মানুষের, তাদের সমবেত মতামত যে কত দূর অনিবার্য একটা অন্ধ নির্মম শক্তি হইয়া উঠিতে পারে, আজ সে তাহা প্রথম বুঝিতে পারে। যাদবের বাড়ি গিয়া শশী বসে যাদবের ভাব লক্ষ্য করে। মনে হয় কি একটা তীব্র নেশায় যাদব আচ্ছন্ন অভিভূত হইয়া গিয়াছেন। ব্যাপারটা যেন তাঁর কাছে ক্রমে ক্রমে পরম উপভোগ্য হইয়া উঠিতেছে। বিশ্রাম করিতে কিছুক্ষণের জন্য ভিতরে আসেন, তারপর আবার বাহিরে গিয়া দর্শনার্থীদের সামনে বসেন। মুখ দিয়া ফোয়ারার মতো ধর্ম, দর্শন, যোগ সাধনার কথা বাহির হয়। সেসব অপূর্ব বাণী শুনিয়া শশী অবাক, মানে কি এক অত্যাশ্চর্য প্রেরণা যেন আসিয়াছে যাদবের। মুখের উপদেশ শুনিয়া অভিভূত হইয়া যাইতে হয়। এক অপরূপ আনন্দে অন্তর ভরিয়া যায়। এক অনায়ত্ত অধ্যাত্ম জগতে উত্তীর্ণ হওয়ার জন্য ব্যাকুলতা জাগে অপরিসীম। পাগল দিদি কাতর কণ্ঠে বলে, এ কি হলো শশী? শশী চুপচাপ ভাবে। একদিন সে যাদবকে বলে, পণ্ডিত মশাই, রথের দিন আমাদের ছেড়ে যাবেন যদি ঠিক করেই থাকেন, এখানে থেকে কি করবেন? পুরী চলে যান। রথের আসল উৎসব হয় সেখানে, এখানে তো কিছু নেই। বাবুদের রথ সবচেয়ে বড়, তাও 3 হাতের বেশি উঁচু হবে না। আপনার পুরী যাওয়াই উচিত। যাদবের যেন চমক ভাঙে। পুরী যেতে বলছো? শশীর ভয় যে পুরী যাইতে বলার আসল অর্থ যাদব হয়তো বুঝিতে পারেন নাই। কত ভাবিয়া যাদবের সমস্যার এই সমাধান সে আবিষ্কার করিয়াছে। পুরী যান বা না যান যাদব, এত বড় দেশটা পড়িয়া আছে, পুরী যাওয়া নাম করিয়া যেখানে খুশি তিনি চলিয়া যাইতে পারেন, বাস করিতে পারেন অজানা দেশে, অজানা মানুষের মধ্যে। রথের দিন না মরিলেও সেখানে তাহার লজ্জা নাই। স্পষ্ট করিয়া যাদবকে কথাটা বুঝাইয়া বলা যায় না। ভান তো যাদব শশীর কাছেও বজায় রাখিয়াছেন। সে ইঙ্গিতে বলে, জিনিসপত্র নিয়ে পাগল দিদিকে সঙ্গে করে পুরী চলে যান। পণ্ডিত মশাই, গায়ের লোক হইচই করে যে কষ্টটা আপনাকে দিচ্ছে, শেষ সময়টা সুষ্টি পাচ্ছেন না, সেখানে কেউ আপনার নাগাল পাবে না। পাগল দিদি মেঝেতে এলাইয়া পড়িয়াছিলেন, সহসা উঠিয়া বসেন। যাদব সবিস্ময়ে চাহিয়া থাকেন শশীর দিকে। শশী আবার ইঙ্গিতে বলে, পুরী যাবার নাম করে বেরিয়ে পড়ুন। তারপর পুরী যে আপনাকে যেতে হবে তার তো কোনো মানে নেই। অন্য কোনো তীর্থে যেতে চান, পথে মত বদলে তাই যাবেন। অচেনা লোকের মধ্যে শেষ কটা দিন শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। গম্ভীরভাবে মাথা নাড়ে শশী। এছাড়া গায়ের লোকের হাত থেকে আপনার রেহাই পাবার আর কোনো পথ দেখতে পাই না। কি বলছো শশী? শেষকালে পালিয়ে যাব? যাদব বলেন। পালিয়ে কেন? তীর্থে যাবেন, বলে শশী। যাদব কি ভাবলেন কে জানে, দপ করিয়া জ্বলিয়া ওঠেন আগুনের মতো। রাগে কাঁপিতে কাঁপিতে বলেন, আমার সঙ্গে তুমি পরিহাস করছো শশী, ঠাট্টা জুড়েছ। আমি ভণ্ডামি আরম্ভ করেছি ভেবে নিয়েছ না? কোনোদিন আমাকে তুমি বিশ্বাস করনি। চিরকাল ভেবে এসেছ আমার সব ভরম। লোক ঠকিয়ে আমি জীবন কাটিয়েছি। দুপাতা ইংরেজি পড়ে সব জানতা হয়ে উঠেছ। এসব তুমি কি বুঝবে? তুমি কি জানো যোগ সাধনের? তুমি তো
স্বেচ্ছাচারী নাস্তিক। স্নেহ করি বলে কখনো কিছু বলিনি তোমাকে, উপদেশ দিয়ে ধর্মের কথা বলে বরং চেষ্টাই করেছি যাতে তোমার মতিগতি ফেরে। আসল শয়তান বাস করে তোমার মধ্যে। আমার সাধ্য কি, আমার সাধ্য কি কিছু করি তোমার জন্যে? যাও বাপু, তুমি সামনে থেকে আমার চলে যাও। তোমার মুখ দেখলে পাপ হয়। কে জানে তো শশীকে যাদব এমন করিয়া বকিতে পারেন। এ জগতে পাগল দিদির পর সেই যে তার সবচেয়ে স্নেহের পাত্র। মুখ দেখিলে পাপ হয়? স্বেচ্ছাচারী নাস্তিক, মরণ অথবা অপযশের মধ্যে একটা যাকে বাছিয়া লইতে হইবে কদিনের মধ্যে, তাকে বাঁচিবার উপায় বলিয়া দিতে যাওয়ার কি অপরূপ পুরস্কার! যাদবের তিরস্কারে শশী ছেলে মানুষের মতো দুঃখে অভিমানে কাতর হইয়া থাকে। তবে কি যাদব সত্যি রথের দিন দেহত্যাগ করিবেন? মৃত্যুর ওই দিনটি যে তাহার নির্ধারিত হইয়া আছে, যোগের শক্তিতে বহুদিন হইতেই যাদব তবে তাহা জানিয়া রাখিয়াছিলেন। তা যদি হয় তবে সন্দেহ নাই যে সে স্বেচ্ছাচারী নাস্তিক। এখন তো তাহার বিশ্বাস হয় না যে মানুষ নিজের ইচ্ছায় মরিতেও পারে, মরিবার আগে জানিতেও পারে কবে মরণ হইবে। বিশ্বাস হয় না, তবু শশীর মনের আড়ালে লুকানো গ্রাম্য কুসংস্কার নাড়া খাইয়াছে। এক এক সময় তাহার মনে হয় হয়তো আছে বাঁধা যুক্তির অতিরিক্ত কিছু, হয়তো আছে জগতে। যাদব আর যাদবের মতো মানুষেরা তার সন্ধান রাখেন। দলে দলে লোক আসিয়া যে যাদবের পায়ে লুটিয়া পড়িতেছে, এদের সকলেরই বিশ্বাস কি মিথ্যা? সাধারণ মানুষের চেয়ে অতিরিক্ত কিছু যদি নাই থাকে যাদবের মধ্যে, এতগুলি লোক কি অকারণে এমনই পাগল হইয়া উঠিয়াছে? 10-12 ক্রোশ দূরবর্তী গ্রাম হইতে সপরিবারে গৃহস্থ আসিয়াছে। বাসা বাঁধিয়া আছে গাছতলায়। কত নরনারীর চোখে শশী জল পড়িতে দেখিয়াছে। কায়েত পাড়ার পথে নামিয়া দাঁড়াইলেই মনে হয় এ যেন তীর্থ। সকল বয়সের যে সমস্ত নরনারী এদিক ওদিক বিচরণ করিতেছে, প্রত্যহিক জীবনের হিংসা, দেশ, স্বার্থপরতার সঞ্চিত গ্লানি তাহারা পিছনে ফেলিয়া আসিয়াছে। ভুলিয়া গিয়াছে পার্থিব সুখের কামনা, লাভের হিসাব। হয়তো সাময়িক ফিরিয়া গিয়া সম্পূর্ণ জীবনের কদর্যতায় আবার সকলে মুখ গুজিয়া দিবে। তবু ওদের মুখের উৎসুক একাগ্রতা আজও মুগ্ধ করিয়া দেয়। সকলে যাদবকে লইয়া ব্যাপৃত থাকায় শশীর সঙ্গে দেখা করার সুবিধা হইয়াছে কুসুমের। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, মুখ এত শুকনো কেন? মনটা ভালো নেই বউ। ও মা, কি হলো মনের? শশী বিরক্ত হইয়া বলেন, তোমার কাছে অত কৈফিয়ত দিতে পারবো না বউ। কুসুম সগর্বে মাথা তুলিয়া বলে, কৈফিয়ত কেউ চায়নি আপনার কাছে। মুখ শুকনো দেখে মায়া হলো, তাই জানতে এলাম অসুখ বিসুখ হয়েছে নাকি।